আচ্ছা, ভাবুন তো, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, বা ধরুন এসি চলছে, ঘর ঠান্ডা হচ্ছে। এই যে প্রবাহ বা ফ্লো, এটা তো আমরা সবসময় দেখছি, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এই ফ্লো ঠিক কতটা সেটা একদম নিখুঁতভাবে মাপাটা কিন্তু দারুণ জরুরি। মানে জল সাপ্লাই থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিতে, সব জায়গায়। আজ আমরা ঠিক এটাই দেখব, ইঞ্জিনিয়াররা কিভাবে এই তরল বা গ্যাসের প্রবাহ মাপেন। কয়েকটা বেশ আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলবো, যেমন হট ওয়্যার অ্যানিমোমিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার আর আল্ট্রাসোনিক ফ্লো মিটার। আসুন এই ব্যাপারগুলো একটু সহজ করে বুঝি। আপনি শুরু করুন। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে তাহলে হটওয়্যার অ্যানিমোমিটার দিয়েই শুরু করা যাক। এর মূল আইডিয়াটা কিন্তু বেশ সহজ, মানে শুনলে মনে হবে আরে এটা তো জানা কথা। তাই নাকি? বলুন তো শুনি। ধরুন একটা খুব সরু তার, মেটালের তৈরি, সেটাকে ইলেকট্রিক কারেন্ট দিয়ে গরম রাখা হচ্ছে। বেশ গরম। আচ্ছা, তারটা ঠান্ডা হবে নিশ্চয়ই, যেমন জোর হাওয়া দিলে আমাদের ঠান্ডা লাগে। হ্যাঁ, একদম ঠিক তাই। এবার ফ্লো যত স্পিডে যাবে, মানে প্রবাহের গতি যত বেশি হবে, তারটা তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। লজিক্যাল। এবার একটা বিশেষ সিস্টেম আছে যাকে বলে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যানিমোমিটার। সেখানে চেষ্টা করা হয় তারের টেম্পারেচারটা একদম এক রাখতে। মানে ঠান্ডা হতে দেওয়া হয় না। ঠিক। আর তার জন্য কি করতে হয়? কারেন্ট সাপ্লাইটা অ্যাডজাস্ট করতে হয়। যদি তার তাড়াতাড়ি ঠান্ডা হতে চায়, তাহলে বেশি কারেন্ট দিতে হয় তাকে গরম রাখার জন্য। ও, বুঝেছি। আর যদি ফ্লো কম থাকে, তার ধীরে ধীরে ঠান্ডা হয়, তখন কম কারেন্ট লাগে। এক্স্যাক্টলি। এই যে কারেন্টটা কম বেশি হচ্ছে, এই পরিবর্তনটা মেপেই আমরা বুঝে যাই ফ্লুইডের গতিবেগটা কত। বাহ, দারুণ তো আইডিয়াটা। তার মানে খুব ছোট ফ্লো বা বাতাসের হালকা গতিও এটা দিয়ে মাপা সম্ভব। হ্যাঁ, এটা খুব সেন্সিটিভ। সেই জন্য ল্যাবে, মানে গবেষণার কাজে, বা ধরুন এইচভিএসি সিস্টেমে এয়ারফ্লো ঠিকঠাক আছে কিনা দেখতে এটা খুব কাজে লাগে। তবে হ্যাঁ, ওই তারটা খুব ডেলিকেট হয়, তো তাই একটু সাবধানে ব্যবহার করতে হয়। আর ফ্লুইডটাও পরিষ্কার হওয়া চাই। মনে রাখার জন্য তাহলে বলা যায়, গরম তার ঠান্ডা হয়, কারেন্ট পাল্টায়, এটাই গতির মাপ। একদম। তাহলে হটওয়্যার অ্যানিমোমিটারে কিভাবে প্রবাহের গতি মাপা হয়? মূলত ওই কারেন্টের পরিবর্তন ট্র্যাক করে, তাই তো? হ্যাঁ, ওই তারকে একই তাপমাত্রায় রাখতে যে কারেন্ট লাগছে সেটাই মূল ইন্ডিকেটর। বেশ, এটা গেল গরম তারের গল্প। কিন্তু ধরুন যদি তরলটা বিদ্যুৎ পরিবাহী হয়, মানে কন্ডাক্টিভ, সেখানে কি অন্য কোনো কৌশল আছে? শুনেছি চুম্বকের একটা ব্যাপার আছে। ঠিক ধরেছেন। সেখানেই আসছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার। যখন কোনো পরিবাহী তরল, মানে ধরুন জল বা নোনা জল, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে বয়ে যায়। চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড। তো সেই তরলের মধ্যে প্রবাহের গতির সমানুপাতিক একটা ভোল্টেজ তৈরি হয়। ইন্টারেস্টিং। মানে তরলটাই যেন একটা চলমান তারের মতো কাজ করছে, যেটা ম্যাগনেটিক ফিল্ড কাট করে ভোল্টেজ বানাচ্ছে। অনেকটা সেরকমই। আর এর সবচেয়ে বড় সুবিধে কি জানেন? কি? এটা ফ্লোর পথে কোনো রকম বাধা তৈরি করে না। পাইপের ভেতর কিছু বসাতে হয় না যা ফ্লোকে ডিস্টার্ব করবে। ও, এটা তো দারুণ ব্যাপার। মানে প্রেশার ড্রপ হয় না। একদম। তাই জল সাপ্লাইয়ের লাইনে, বা ধরুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, কিংবা ইন্ডাস্ট্রিতে যেখানে একটু অন্যরকম তরল, যেমন স্লারি, মানে যেখানে জলের সাথে কাদা বা অন্য কণা মেশানো থাকে, বা কোনো কেমিক্যালস যদি সেটা কন্ডাক্টিভ হয়, সেগুলোর ফ্লো মাপতে এটা খুব ব্যবহার করা হয়। কিন্তু এখানে প্রধান শর্ত হল তরলটাকে পরিবাহী বা কন্ডাক্টিভ হতে হবে। হ্যাঁ, এটাই মূল শর্ত। জল, নোনা জল, অ্যাসিড, ক্ষার এগুলো চলবে। কিন্তু ধরুন তেল বা বেশিরভাগ গ্যাস, যেগুলো বিদ্যুৎ পরিবহন করে না, সেগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা। আটকাতে এখানে পালসড ডিসি বা এসি ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়, মানে স্থির চৌম্বক ক্ষেত্র নয়। টেকনিক্যাল ডিটেলস। তাহলে এর মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা, পরিবাহী তরল প্লাস ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু ফ্লো অনুযায়ী ভোল্টেজ। পরিষ্কার। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটারের কাজের জন্য তরলকে কি হতে হবে? পরিবাহী বা কন্ডাক্টিভ, তাই তো? ঠিক তাই। আচ্ছা, তাহলে আমরা তাপ দেখলাম, চুম্বক দেখলাম। এবার যদি তরলটা পরিবাহী না হয়, অথবা ধরুন পাইপটা কাটাছেঁড়া না করে বাইরে থেকেই মাপতে চাই, সেখানে কি অন্য কোনো উপায় আছে? মানে শব্দ দিয়ে কিছু করা যায়? অবশ্যই যায়। আর সেখানেই আসে আল্ট্রাসনিক ফ্লো মিটার। এর ভিত্তি হল শব্দ তরঙ্গ, তবে সাধারণ শব্দ নয়, আল্ট্রাসাউন্ড
মানে যে শব্দ আমরা শুনতে পাই না। আল্ট্রাসাউন্ড। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এটারও আবার কয়েকটা রকম ভেদ আছে। একটা বেশ কমন হলো ট্রানজিট টাইম পদ্ধতি। ট্রানজিট টাইম মানে যাওয়ার সময়। হ্যাঁ, ধরুন পাইপের একদিকে একটা সেন্সর আল্ট্রাসাউন্ড পাঠাচ্ছে আর অন্যদিকে আরেকটা সেন্সর সেটা রিসিভ করছে। ঠিক আছে। এবার শব্দটা যখন প্রবাহের দিকে যাচ্ছে তখন তার গতিবেগ একটু বেড়ে যায়, তাই না? স্রোতের দিকে সাঁতার কাটার মতো। হ্যাঁ, ঠিক। আর যখন প্রবাহের উল্টো দিকে শব্দটা আসছে তখন গতিবেগ একটু কমে যায়। আচ্ছা। এই যে প্রবাহের দিকে যেতে আর উল্টো দিকে আসতে সময়ের একটা পার্থক্য তৈরি হচ্ছে, এই পার্থক্যটা মেপেই ফ্লোর গতিটা ক্যালকুলেট করা হয়। বাহ, খুব বুদ্ধিদীপ্ত উপায় তো। আর একটা পদ্ধতি হল ডপলার এফেক্ট ব্যবহার করা। ডপলার এফেক্ট? ওই যে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ কাছে এলে বা দূরে গেলে বদলে যায়, সেটার মতো? একদম ওই জিনিস। যদি ফ্লুইডের মধ্যে কিছু কণা বা ধরুন গ্যাসের বুদবুদ থাকে, তাহলে আল্ট্রাসাউন্ড তরঙ্গগুলো ওই কণা বা বুদবুদের ধাক্কা খেয়ে ফিরে আসে। রিফ্লেক্ট করে। হ্যাঁ, রিফ্লেক্ট করে। আর ওই কণা বা বুদবুদগুলো তো ফ্লুইডের সাথে সাথেই চলছে, তাই ফিরে আসা শব্দের ফ্রিকোয়েন্সি একটু বদলে যায়। এই ফ্রিকোয়েন্সির বদলটা মেপেই গতি মাপা হয়। কিন্তু এর জন্য তো ফ্লুইডে ওই কণা বা বুদবুদ থাকা দরকার। ঠিক, পরিষ্কার তরলে এটা ভালো কাজ করবে না। এটা বরং একটু ঘোলাটে তরল বা স্লারির জন্য ভালো। আর কিছু আছে? আরেকটা হলো ক্রস কোরিলেশন। এটাতে দুটো সেন্সর জোড়া ব্যবহার করা হয়। তারা প্রবাহের মধ্যে দিয়ে ভেসে যাওয়া কণা বা বুদবুদের যে প্যাটার্ন, সেটার মিল খুঁজে বের করে। মানে একটা প্যাটার্ন প্রথম সেন্সর পেরিয়ে দ্বিতীয় সেন্সরে পৌঁছতে কত সময় নিচ্ছে সেটা মাপে। এটা বিশেষ করে টু ফেজ ফ্লো, মানে যেখানে তরল আর গ্যাস একসাথে বইছে সেখানে কাজে লাগে। কিন্তু আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে সেটা হলো এই আল্ট্রাসনিক সেন্সরগুলো নাকি অনেক সময় পাইপের বাইরে থেকেই লাগানো যায়, ক্লিপ অন টাইপের। হ্যাঁ, এটাই এর একটা বিরাট সুবিধা। ক্লিপ অন সেন্সর পাওয়া যায় যেগুলো পাইপের গায়ে বাইরে থেকে আটকে দিলেই কাজ করে। পাইপ কাটার দরকার হয় না, ফ্লো থামানোর দরকার হয় না। একে বলে নন ইনভেসিভ মেজারমেন্ট। ওয়াও, তার মানে ইনস্টল করা বা মেইনটেনেন্স করা অনেক সহজ। একদম, তাই এটা খুব ভার্সেটাইল। পরিষ্কার জলের জন্য ট্রানজিট টাইম মেথড, একটু ময়লা বা সাসপেন্ডেড সলিডস থাকলে ডপলার মেথড, বড় বড় অয়েল বা গ্যাস পাইপলাইন বা ধরুন কেমিক্যাল প্ল্যান্টে তো বটেই, এমনকি মেডিকেলে মানে শরীরে রক্তপ্রবাহ মাপতেও এর ব্যবহার আছে। দারুণ। তাহলে এর স্মৃতি সহায়ক কি হবে? বলা যায় শব্দ তরঙ্গের সময় বা ফ্রিকোয়েন্সির বদল এটাই বলে দেয় ফ্লো কেমন চলছে। আল্ট্রাসনিক ফ্লো মিটারের একটা বড় সুবিধা তাহলে ওই নন ইনভেসিভ বা বাইরে থেকে মাপার ক্ষমতা, যা অন্য মিটারে সবসময় পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ, নিঃসন্দেহে ওটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। তাহলে আজ আমরা মূলত 3টে গুরুত্বপূর্ণ ফ্লো মাপার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। হট ওয়্যার অ্যানিমোমিটার, যেটা মূলত সূক্ষ্ম মাপজোকের জন্য; ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার, যেটা পরিবাহী তরলের জন্য আর প্রবাহে বাধা দেয় না; আর আল্ট্রাসনিক ফ্লো মিটার, যেটা খুব ভার্সাটাইল আর বাইরে থেকেও মাপা যায়। ঠিক। আর এই যে বিভিন্ন পদ্ধতিগুলো আমরা বুঝলাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। একজন ইঞ্জিনিয়ারের জন্য এগুলো জানাটা ভীষণ জরুরি। কেন বলুন তো? কারণ এখনকার ইন্ডাস্ট্রিগুলো দেখুন, সব জায়গায় অটোমেশন আসছে, স্মার্ট সেন্সর, আইওটি ব্যবহার বাড়ছে। এই সব সিস্টেমে একদম ঠিকঠাক ফ্লো মেজারমেন্ট আর কন্ট্রোল করতে পারা মানেই হলো প্রোডাকশন বাড়ানো, সেফটি নিশ্চিত করা আর ধরুন জল বা এনার্জির মতো রিসোর্স নষ্ট না করা। এফিশিয়েন্সি আর সেফটি। হ্যাঁ, আর এই যে নন ইনভেসিভ টেকনোলজির কথা বললাম, এগুলোর চাহিদা আরও বাড়বে, কারণ এগুলো ইনস্টল করা বা মেনটেন করা সহজ। তাই এই বিষয়গুলোতে আপ টু ডেট থাকা, নতুন কি আসছে জানা, এগুলো একজন ইঞ্জিনিয়ারকে ভবিষ্যতের জন্য তৈরি রাখে। এই জ্ঞানটা কিন্তু শুধু থিওরি নয়, এটা হাতে কলমে সমস্যা সমাধান করা, নতুন কিছু ডিজাইন করার একটা টুল। সত্যি জানাটা খুব দরকারি। আচ্ছা, আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যে 3টে পদ্ধতি নিয়ে কথা বললাম, হট ওয়্যার, ইলেকট্রোম্যাগনেটিক আর আল্ট্রাসনিক, একটু ভেবে দেখুন তো এর মধ্যে কোনটা ব্যবহার করা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি হতে পারে, আর কেন? এটা নিয়ে আপনারা নিজেরা একটু চিন্তা করতে পারেন।